আমাদের মিডিয়া সেলের কনভেনার মাননীয় তুষার ঘোষ ইতিমধ্যে আপনাদের জানিয়েছিল যে লিডার অব অপোজিশনের একটি প্রেস কনফারেন্স আছে। তা মাননীয় তুষার ঘোষ আছেন, যিনি কনভেনার এবং ব্যবস্থাপক। মান্যবর জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন আমাদের জিএস, এবং আমাদের আরেক সাথী কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় আছেন। এটা জয়নিং রিজয়নিং এর বিষয় নেই, তার কারণ আপনারা জানেন যে ভয় ভীতি এবং নানা রকম বিষয় রেখে আমাদের বেশ কয়েকজন এমএলএকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যুক্ত করেছিল বলে বলেছিল, কিন্তু যদিও বিধানসভাতে যখন আমরা অ্যান্টি ডিফেকশনের উপরে কমপ্লেন করেছিলাম, এরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আছেন বলে ডিক্লারেশন দিয়েছিলেন। যদিও আপনারা জানেন যে আমরা সকলকে এইভাবে ঘর ওয়াপসিতেও রাজি নই। আমাদের রাজ্য পার্টি, আমরা বা আমাদের কেন্দ্রীয় অবজারভাররা, মুকুলবাবু একটা সময় চেষ্টা করেছিলেন দিল্লিতে গিয়ে, সেটা আমরা আউটরেট রিজেক্ট করেছি। আমরা ভাই সোমেনকে কেন আমরা ঘর ওয়াপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে, তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, ভারত সরকার বা এজ এ হোল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায়, কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে, তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি। তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এলওপির সঙ্গে থেকে কাজ করো। যেহেতু এমএলএ, উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না, বিধায়ক হিসেবে কাজ করেছেন, তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে। প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলিতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে, তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে, তাই ও যোগ দিতে এসেছে। বিজেপির লোক, বিজেপির এমএলএ এসছে। বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে, এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই। তার পদ্মফুলের লোগোটা সে কয়েকদিন, হয়তো কিছু দিন তাকে সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিল। আমাকে অনেকবারই বলেছেন যে আমরা রাজবংশী সমাজের, আমি উত্তরবঙ্গের, এবং আমরা নরেন্দ্র মোদীজির সমর্থক। আমার বাড়িতে আমার পরিবারের সমস্ত সহধর্মিণী সহ তারা বিজেপির বাইরে কিছু বোঝেন না। আমি খুব অস্বস্তিতে ছিলাম। আমাকে মহারাজ বলেছেন, আমার শুভানুধ্যায়ীরা বলেছেন যে পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজকর্ম করতে, এবং আমি সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের যারা রাজ্যের ইনচার্জ অবজারভার আছেন, সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, এবং আজ সকালেও সর্বোচ্চ নেতৃত্ব আমাদের, তাদের সঙ্গে আমি অনুমতি নিয়ে করেছি। এবং এই কর্মসূচির আগে মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালবিয়াজি এবং রাজ্য সভাপতি, রাজ্যের ওজিএস, তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মানে জ্ঞাত করানো হয়েছে। সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আমি এবং রাজ্য সভাপতি যৌথভাবে টাইম পার্টি থেকে জানিয়ে দেবে, আমরা এখানে আবার আপনাদের সামনে মিলিত হব। যেহেতু আমাকে সন্দেশখালীর জেলিয়াখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তা আমি সেই প্রোগ্রামের সঙ্গে মাননীয় রাজ্য সভাপতিরও ব্যস্ত থাকবে, ধর্না চলবে। আমরা ম্যাচ করে টাইমটা আমাদের রাতের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যাই হোক, আমি সূচনা পর্বে একটু বলে নিলাম, বলে নিয়ে কতগুলো পার্টিকুলার ইস্যুতে আপনাদের কাছে আমি এসেছি। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট, এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের উপরে 4টে বিন্দুতে আমি আপনাদের সঙ্গে কথা বলব। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেজে এবং তার যে প্রচারক পেজগুলোতে আছে, কয়েকদিন ধরে দেখবেন এই বিএসকে নিয়ে, বিএসকেতে আধারের কাজ, না দুদিকে দুরকম আছে, তা বিএসকেতে আপনার
আধারের সংশ্লিষ্ট সব কাজ করা যাবে বলে ওরা খুব প্রচার করছে। এটাও দেখবেন। আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের জনগণকে খুব পরিষ্কারভাবে বলছি, কমন সার্ভিস সেন্টার সিএসসি ছাড়া আধার সংক্রান্ত কোনো কাজ অন্য কোথাও হয় না। এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারটা করছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হন। তৃণমূল মানেই তো টাকা তোলা বা টাকা নেওয়া। বিএসকেতে গেলেও 64 টাকা করে নিয়ে নিতে পারে বা 85 টাকা করে, আমার ঠিক পার্টিকুলার অ্যামাউন্টটা মনে নেই। আপনারা দয়া করে এই টাকাগুলো দেবেন না। এবং বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্র, যেটাতে আইপ্যাকের ছেলেদেরকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, এবং ভাইপোর কাছ থেকে লিস্ট নিয়ে পিবি সেলিম এদের নিয়োগ করেছেন ওয়েবেলের মাধ্যমে, 10,000 টাকা করে বেতন পায়। এখানে কোনো আধার সংক্রান্ত কাজ হয় না। এখনো পর্যন্ত আপনার আধার কর্তৃপক্ষ এর অনুমোদন রাজ্য সরকারকে দেয়নি। আমি এইটা দেখার পরে আধারের যে সিও আছে অমিত আগরওয়ালের সঙ্গে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছিলাম। তিনি ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে আধার সংক্রান্ত কোনো কাজ এই অবৈধ বিএসকেতে হয় না, হবে না। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার পরীক্ষা হবে, তার ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং আপনার প্রায় 12,544 জন, 12,500 নয়, আমি বলছি 13,301 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কেন ত্রুটি আছেন, যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয়, সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন, কোর্টেও যেতে পারেন, বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন, বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া হতো। গত বছর থেকে এটা 500 টাকা করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক, পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে। 17 সালের টেটের নিয়োগ এখনো হয়নি, 22-এর টেটের রেজাল্ট বেরোয়নি, আবার 23-এ টেটের পরীক্ষা হয়েছে এবং 23-এ টেটের পরীক্ষায় 27 কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে, 150-র বদলে 500 টাকা করে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই 13,301 গুণিতক 500, 6 লক্ষ আপনার প্রায় অনেক টাকা, 13,301 গুণিতক 500, এই যে বিপুল পরিমাণ টাকা, এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন, অনেক টাকা, 6 লক্ষ টাকা নয়, অনেক বেশি টাকা, এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। 13,301 জনকে যেহেতু অ্যাডমিট কার্ড বাতিল করেছেন, 500 টাকা করে অবিলম্বে এই গরিব দুস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক, এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি। তৃতীয়ত, সিভিক ভলেন্টিয়ার্সের ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে 2জন মাথা আছে, 3জন মাথা আছে, তপন মাইতি, বিজিতেশ্বর রাউত। বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব, আমার কাছে এসে গেছে।
আর শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি, যাকে আইপিএসরাও স্যার বলে। তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্সকে। প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি। বিহার এবং উড়িষ্যার মতো করুন, রাজ্যের টাকা থাকলে কোনো অসুবিধা নেই। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম 9,000 ছিল, 1,000 বাড়িয়েছেন, এতে কিছু হয় না। আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন, শুধু সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে, পার্ট টাইমার, প্যারাটিচার, প্রাণীমিত্র, আশা, আইসিডিএস, সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। এটা আপনারা জানেন। 10 তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে 15 মিনিট স্পিচ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম। আমি মাননীয়া আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব, এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে, পোস্টাল ব্যালটগুলো নেবে বলে। সামনে লোকসভা ভোট, তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট, চেস্ট, ফিজিক্যাল, সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয়। রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য। তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হলো, পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি। সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষক, শিক্ষাকর্মী, বন দপ্তর, ফায়ার ব্রিগেড, মিউনিসিপাল রিক্রুটমেন্টে ফেঁসে গেছেন এই রাজ্যে, ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার্স ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন। আপনারা সমস্বরে দাবি তুলুন, আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন, রুলস চেঞ্জ করুন, বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন, তারপরে এই ভাঁওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন। দুটো কারণ, একটা হচ্ছে সবাই জানে 2014 সালে মার্চের 1 তারিখ বা 2 তারিখ ভোট ঘোষণা হয়েছিল, 2019 সালে 10 তারিখে ঘোষণা হয়েছিল মার্চে। সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি। আমরা তো বলতে পারি না, ইসিআই বলবে। তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে। তাই এই ফর্ম, এই যে ঢপবাজির ফর্ম, চিটিংবাজির একটা ব্যবসা, শান্তনু সিনহা, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে। এদের সব ডিটেলস নিয়ে পোস্টাল ব্যালটগুলো নেবে আর ঢপবাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোটতে তো যা হয় হবে, আমরা তো এখানে আছি, আরও কিছুদিন আছি, আমরা এটা করে দিয়ে যাব। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্বরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন, সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব। সাথে সাথে মুখ্যমন্ত্রী কুর্মী ভোট অর্থাৎ মাহাতো কমিউনিটির ভোট, যারা আমাদের দেশের অত্যন্ত একটি পুরনো প্রাচীন জনজাতি এবং অত্যন্ত অহংকারের গর্বের জাতি, তাদের এত সাদাসিধা জীবনযাপন, তাদের দেশমাতৃকার প্রতি ভক্তি এবং তাদের নানা রকম যে ভাষা থেকে শুরু করে সাংস্কৃতিক বৈচিত্র্য,
এবং পরিবেশ দেবদেবীদের পুজো করা, গাছ থেকে, নদী থেকে, পাহাড় থেকে, এজন্য আমাদের মাহাতো কুর্মী সমাজ, তাদের সঙ্গে আমাদের একটা ভালো বন্ডিং, একাত্মতা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কুর্মী সমাজের যে আন্দোলন তারা এসটি হওয়ার জন্য করছিলেন, গত বছর অনেক দমনপীড়ন করেছেন, অনেক মাহাতো নেতাদেরকে গ্রেপ্তার করেছেন, তাদের বাড়িতে রেড করেছেন, এবং মুখ্যমন্ত্রীর মাননীয় ভাইপো, পশ্চিমবঙ্গের যুবরাজ, যাকে আদর করে আমরা কয়লা ভাইপো বা তোলাবাজ ভাইপো বলি, তিনি যখন বাঁকুড়া বা ঝাড়গ্রাম ইত্যাদি এলাকায় গেছিলেন, সেখানে বিশেষের বিশেষণে ভূষিত হয়েছিলেন এবং অনেক জায়গায় এই বিশেষণ তাকে শুনতে হয়েছে। তারপরে লোধাশুলি গুপ্তমুনি থেকে একাধিক মাহাতো নেতাকে 1 মাসেরও বেশি জেল খাটানো হয়েছিল। কিভাবে দমনপীড়ন করা হয়েছে এটা সবাই দেখেছে, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যেমন বিরসা মুন্ডা, সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মুদের বিরাট অবদান রয়েছে, তেমনি ঝাড়খণ্ডের আদিবাসী সমাজ মাহাতোরাও, তারাও এই স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন যে কুর্মী সমাজের ভোট তো আমি পাবো না, তাই তিনি কিছুদিন আগে সামাজিক সংগঠনগুলোকে নবান্নতে ডেকেছিলেন। আমি সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে আমাদের পর্দা, ওনাদের মিটিংয়ের কথোপকথন আপনাদের জানিয়েছি। মুখ্যমন্ত্রী গতকাল পুরুলিয়াতে গিয়ে কুর্মী সমাজের দাবির প্রতি তিনি সমর্থন জানিয়েছেন, আবার কুর্মীদেরকে গণ্ডগোল করে ইত্যাদি করে, তারা খুব গণ্ডগোলে কমিউনিটি, এটাও বলেছেন, সবাই দেখেছেন। এবং সাথে সাথে তিনি বলেছেন সার্ভে করছেন, সার্ভে হলেই নাকি হবে। মানে এটা আরেকটা বড় ঢপবাজি বা মিথ্যাচার। আমি আপনাদেরকে এখানে কতগুলো কাগজ দেখাতে চাই। তাতে 2021 সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মী সমাজকে প্রথম জানিয়েছিলেন যে যে আপনাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া হোক। দিল্লিতে লিখেছিলেন সঞ্জয় বনসাল। 2020 সালের ডিসেম্বর মাসে জনজাতি, অর্থাৎ আমাদের জনজাতি এসটি সমাজের ব্যাপক আন্দোলনের ফলে তিনি, ঠিক ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2021, তার কয়েকদিন আগে, সম্ভবত 18 বা 20 ফেব্রুয়ারি হবে, সেদিন চিঠি দিয়ে ভারত সরকারের কাছে উইথড্র করে নেন আগের এনওসিটা। তার পরবর্তী সময়ে ভারত সরকারের পক্ষ থেকে এসটি করার ক্ষেত্রে ক্লারিফিকেশন বা জাস্টিফিকেশন চেয়ে বারে বারে পশ্চিমবঙ্গ সরকারকে জানতে চাওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার এর উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আগামী 10, 12, 14 দিনের মধ্যে হয়তো ভোট ঘোষণা হতে পারে, ইসিআই করতে পারে। তাই তিনি 15 দিন 10 দিন আগে কুর্মী সমাজের নেতৃত্বকে ডেকেছিলেন। মাননীয় অজিত প্রসাদ মাহাতো, তিনি মুখ্যমন্ত্রীর ঢপবাজি, ধাপ্পাবাজি, মিথ্যাচার জানতেন বলে আসেননি, তবে তিনি তার প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, পরিমল মাহাতোদের। আর ঝাড়গ্রাম থেকে কুর্মী আন্দোলনের যারা বড় বড় নেতা, শিবাজি মাহাতো থেকে শুরু করে অনেকেই এই মিটিংকে উপেক্ষা করেন, কারণ তাদেরকে বিনা দোষে জেল খাটিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে পুলিশ টর্চার করেছে। আমি তাদের বাড়িতে বিরোধী দলনেতা হিসেবে গেছি, কোনো রাজনীতি নিয়ে যাইনি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
কিন্তু রাজেশ মাহাতো সহ যাকে মুখ্যমন্ত্রী প্রতিহিংসা নিয়ে খড়গপুরের স্কুল থেকে কোচবিহার ট্রান্সফার করেছিলেন রাতারাতি ভৃত্য বসুকে দিয়ে, ওকে ব্রাত্য বসু আমি বলি না, ওকে ভৃত্য বসু বলি। তা রাজেশ মাহাতো যে কোনো কারণে হোক তারা গেছিলেন সেখানে। আমি যেদিন বাজেট ভাষণে বলেছিলাম 10ই ফেব্রুয়ারি যে আপনার এই বাজেটে জিটিএর জন্য টাকা নেই, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য টাকা নেই, সুন্দরবন উন্নয়ন পর্ষদের টাকা নেই, আপনাদের মনে আছে যারা গ্যালারিতে থাকেন, পশ্চিমাঞ্চল উন্নয়নের টাকা নেই। আপনি লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, রাই বোর্ড করেছেন, 11টা বোর্ড, তাদের জন্য 1 পয়সা দেননি। সাথে সাথে আদিবাসীদের যে বোর্ড আছে তাকে টাকা দেননি, মতুয়া বোর্ডকে টাকা দেননি, এবং কুর্মী বোর্ডকেও আপনি 1 টাকাও অ্যালটমেন্ট করেননি 2024-25 অর্থবর্ষে আপনার অর্থমন্ত্রী। সেই দিন মুখ্যমন্ত্রী সেখানে থাকা কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সামনে 5 কোটি টাকা এই বোর্ডকে দেবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু বাজেটে কোনো প্রভিশন নেই। এটাও একটা মাহাতো সমাজের সঙ্গে মিথ্যাচার। আমি কুর্মী সমাজের কাছে আপনারা প্রয়োজন হলে আমাদের নেতা এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের মান্যবর এমএলএ বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো এবং সমগ্র কুর্মী সমাজে ভারতীয় জনতা পার্টির অনেক বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, সাংসদ বিধায়ক ছাড়াও বানেশ্বর মাহাতো এমএলএ আছে, আরও অনেক নেতৃত্ব আছে। তুফান মাহাতো আমাদের ঝাড়গ্রামের প্রেসিডেন্ট আছে। আমি মমতা ব্যানার্জি কালকে যেভাবে আপনাদের কমিউনিটিকে তিরস্কার করেছে, এটা ওনার অভ্যাস। উনি এর আগে পথ থেকে আর দিলীপ মহারাজ যায় না। আপনার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে দিলীপ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান মহারাজ, সেই মহারাজকে পাশে বসিয়ে বলছে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজও করে আবার দাঙ্গাও করে। সবাই দেখেছে লাইভ, হয়তো ওনার তো সবই ওপেন। কালকেও বলেছে কুর্মী সমাজ ঝগড়া করে, গন্ডগোল করে। আমি সার্ভে করছি, আপনার সার্ভে করার তো কোনো দরকার নেই। সার্ভে তো সেন্সাস রিপোর্টে আছে পশ্চিমবঙ্গে কুর্মী কত। আপনি যদি ক্ষমতা থাকে ভোট ঘোষণার আগে আপনি জাস্টিফিকেশন করে রিপোর্টটা পাঠিয়ে দেন দেওয়ার জন্য। আপনি করবেন না, কারণ আপনি জানেন 75 লক্ষ আদিবাসী ভোটারের কাছে ভুল মেসেজ যাবে। সেই কারণে 2020 সালের ডিসেম্বরে আপনি অজিত প্রসাদ মাহাতোদের সঙ্গে ব্যাংক ফ্রডের জন্য এখন জেল কাম SSKM এ শুয়ে থাকা এক সাংবাদিক বা এক সংবাদ মাধ্যমের মালিক, তার মাধ্যমে চুক্তি করেছিলেন যে লিখে দিচ্ছি, নিয়ে যাও চিঠি, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দেব। পরবর্তীকালে আপনি জনজাতি আদিবাসীদের ব্যাপক আন্দোলনে তরাই ডুয়ার্স থেকে শুরু করে একেবারে সিল্লা গোপীবল্লভপুর পর্যন্ত, মানবাজার বান্দোয়ান পর্যন্ত আপনি বাধ্য হয়েছিলেন উইথড্র করতে। তাই আপনার এই মিথ্যাচার, ঢপবাজি, এটা আমরা জানি। আমি আমার অত্যন্ত গর্বের কুর্মী সমাজকে বলবো, মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের কাছে ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। সাথে সাথে আমি আমাদের কুর্মী সমাজ তাদের কাছে আবেদন করব যে আপনারা মন্ডল কমিশনের লড়াইয়ের পরে গোটা ভারতবর্ষে ওবিসি এতে আপনারা অধিকার পেয়েছিলেন সংবিধানে। তৎকালীন যে মন্ডল কমিশনের লড়াই, যে লড়াইতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিশ্বনাথ প্রতাপ সিং এদের বিরাট ভূমিকা ছিল। আপনারা বলুন পশ্চিমবঙ্গে আপনাদের কেন ওবিসি বি করে রাখা হয়েছে? ভারতবর্ষের কোনো রাজ্যে আপনাকে ওবিসি বি করে রাখা হয়নি। মমতা ব্যানার্জি এমনি চাকরি বাকরি দেননি, তার মধ্যেও যে চাকরি বাকরি হয়েছে, প্রথম কথা কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, প্রাণী মিত্র, এসব ক্ষেত্রে ওবিসি SC ST রোস্টার মানেন না। উনি পার্টির লোকদেরকে নিয়োগ করেছেন ওই বিলের মাধ্যমে লাগাতার BSK-তে 10,000 লোককে। সাথে সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সহ যে কটা PSC-র যে কটা ছিটে ফোটা 100, 200, 50, 100 নিয়োগ হয়েছে, তার তালিকা যদি প্রকাশ করা যায়, আমি করে দেব প্রকাশ, একটা যদি মাহাতোর নাম দেখাতে পারেন কারা আছে,
মমতা ব্যানার্জির তথাকথিত ভোট ব্যাংক যারা, যাদেরকে অবৈধভাবে ওবিসি করেছে, আমি এখানে আর বাস কিছু বলতে চাই না, কারণ কোর্টে আগামীকাল হাইকোর্টে ডেট আছে, অনেক দিন ধরে লড়াই চলছে, আমি ওটা নিয়ে নিজে বলতে চাই না। কিন্তু আপনাদের যেটুকু অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিল মন্ডল কমিশনের লড়াইতে, সেই অধিকারও আপনারা পাননি। আমার বক্তব্য প্রায় শেষের দিকে। সাথে সাথে গতকাল আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু সংগঠন দেখা করেছিলেন, যাদের নেতা মহিদুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভৃত্য বসুরা ভাবছেন আন্দোলন থেমে যাবে। পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চ, এর ভিতরে এমএসকে আছে, এসএসকে আছে, আপনার অন্যান্য আংশিক সময় শিক্ষকরা আছে। এরা একটা বড় আন্দোলনে নামছে। এরা ৬-৭ সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটে অংশগ্রহণ করবে। ৩ তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার সমাবেশে অংশগ্রহণ করবে এবং এরাও নিজেরা লাগাতার আন্দোলনে নামছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এদের দাবিকে লেজিটিমেট বা যুক্তিগ্রাহ্য বলে মনে করি এবং এদের সঙ্গে আমরা আছি। এদের লড়াই সংগ্রাম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এরা যাতে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে এই ভ্রষ্টাচারী, মিথ্যাচারী, সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী এই সরকারকে সরানোর ক্ষেত্রে সবাই একজোট বেঁধে আমরা রাজনৈতিক মঞ্চ থেকে ভোট ফর বিজেপি বলতে পারি। তো যারা অরাজনৈতিক মঞ্চ করে লড়াই করছেন, ভিন্ন ভিন্ন দলের লোক আছেন, তাদেরকে আপিল করব নো ভোট টু মমতা ডাক দেওয়ার জন্য। পশ্চিমবাংলার জনগণই ঠিক করে দেবে যে কারা সত্যিকারে বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল বিকল্প, যারা বাংলাকে বাঁচাতে পারবে। কারণ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড অলসো রিজেক্টেড, আর তৃণমূলকে 13 বছর ধরে ভালো করে টেস্ট করা হয়ে গেছে। তৃণমূলের স্বাদটা কি, তিতো না মিষ্টি না নোনতা, সে বোঝাটাও হাড়ে হাড়ে বাঙালি বুঝতে পারছে। আমার হয়ে গেছে। অরূপ বিশ্বাসকে ইডি সমন করলো, এটা মুকুলবাবু বলতে পারবে। 14 সালে 11 সালে যেমন উপেন বিশ্বাস টাকা নেয়নি, 14তে রাজ্যসভা পাঠিয়েছিল কেডি সিংকে 65 কোটি টাকা নিয়ে তৃণমূল। মমতা ব্যানার্জি নিজে টাকাটা ডিল করেনি, মুকুলকে নির্দেশ দিত, মুকুলদাকে, মুকুলদা ডিল করত। 11 সারদার টাকাতেও ভোট হয়েছে, সবাই জানে। একা উপেন বিশ্বাস ছাড়া সবাই নেয়। উপেনবাবুকে জিজ্ঞেস করবেন, অত্যন্ত অনেস্ট একজন রিটায়ার্ড আপনার আইপিএস, যিনি লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন। 14 সালে নির্বাচনে আমি এবং শিশিরবাবু একমাত্র টাকা নিই, আলকেমিস্টের টাকা, আর বাকি 40 জন তৃণমূল প্রার্থী 75 লক্ষ করে টাকা নিয়েছিল আলকেমিস্টের টাকা। আমাকেও যদি তদন্তকারীরা ডাকে, আমি পরিষ্কার গোটা হিসাবটা বলে দেব কোথায় কিভাবে হয়েছে। অর্থাৎ এই তৃণমূলকে আলকেমিস্টের কেসটা মনে রেজিস্টার দিল্লিতে হয়েছে। তো ওইখানেই ভালো করে এদেরকে আপ্যায়ন করা উচিত। এখানে থাকলে তো উডবান ওয়ার্ডে ঢুকে পড়বে, এমনকি এই কালীঘাটের কাকুর মতো বাচ্চাদের আইসিইউতে ঢুকে পড়তে পারে। বলছি যে নিরাপত্তা সরকারের পরে এবার বিকাশ সিংহ এবং আয়েশা বিবি দুজনেই জামিন পেলেন ওই একই মামলায়। শুধু লোয়ার কোর্টে পায়নি, বিকাশ সিং এর ব্যাপারে মান্যবর বিচারপতি কৌশিক চন্দ্র এখানে বেল দিয়েছেন। তার স্ত্রী রিট করেছেন, বেল চাননি, রিট করেছেন, মিথ্যা মামলা। এবং সন্দেশখালীর যত মামলা হয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশ চাই। আমরা সন্দেশখালীর অত্যাচারিতদের পরিবারকে দিয়ে রিট ফাইল করিয়েছি। আজকে বিচারপতি বিকাশ সিংদের বেল দিয়েছেন এখানেও, হায়ার কোর্টেও। সাথে সাথে রাজ্য পুলিশকে রাজ্য সরকারের আইনজীবীর মাধ্যমে হলফনামা দাখিল করতে বলেছেন। এবং এই মামলাগুলো যে মিথ্যা, সাজানো, মমতা ব্যানার্জির নির্দেশে রাজীব কুমার এসব মামলা সাজিয়েছেন দমন পীড়নের নীতি নেওয়ার জন্য, সেটা সবাই জানে। এবং আমাদের বিশ্বাস সমস্ত মামলায় স্থগিতাদেশ হবে এবং নিরীহ, গরিব, অত্যাচারিত সন্দেশখালীর মা, ভাই, বোন, দাদা, দিদিরা
তাদের উপর এই ধরনের অত্যাচার বন্ধ হবে। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এলাকায় গিয়ে লড়াই নয়, রাজ্যব্যাপী ধর্ণা অবস্থান বিক্ষোভে নয়, আইনি লড়াইতে আমাদের লিগ্যাল সেল এবং বা বিশেষভাবে পারদর্শী আইনজীবীদেরকে দিয়ে আমরা সম্পূর্ণ লিগ্যাল প্রোটেকশন তাদেরকে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। সন্দেশখালীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দেশখালীকে নন্দীগ্রামের সঙ্গে তুলনা করবেন না, দুটো চরিত্র সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রাম এবং সিঙ্গুর। মমতা ব্যানার্জির নিজের রাজনৈতিক ক্যারেক্টারটা বদলে গেছে, তো ওই জন্য উনি এইসব কথা বলছেন। নন্দীগ্রামে লক্ষণ শেঠ জমি দখল করতে গেছিল, গ্রামবাসীরা প্রতিরোধ করেছিল কালো পতাকা নিয়ে, কোনো পার্টিকুলার ঝান্ডা নিয়ে নয়। সেই বর্ষতা বিরোধী সংগ্রামে গুলি চালিয়ে 41 জনকে খুন করা হয়। নন্দীগ্রামেও এইভাবে লাগাতার পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে হয়তো মা বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়নি, যে 14ই মার্চের পরের দিন 15ই মার্চ 2007 অধিকারীপাড়া, গারুপাড়া এবং মালপল্লীতে 307 জন মহিলার ইজ্জত সম্ভ্রম একদিনে লুণ্ঠন হয়েছিল। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা, বর্বরচিত ঘটনা। এবং নন্দীগ্রামে যে শহীদ হয়েছে যারা, তাদের মধ্যে পার্বতী মিত্র 75 বছরের বৃদ্ধা, শ্যামলী মান্না গৃহবধূ এবং বাসন্তী জানা থেকে শুরু করে একাধিক মাতৃমণ্ডলীর ভূমিকা ছিল। তাই সন্দেশখালীতে যেভাবে জমি লুট, মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট, ভোটাধিকার লুট হয়েছে, ঠিক একইভাবে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ এবং মা বোনের ইজ্জত লুট হয়েছিল। যদিও ভোট লুট করতে পারেনি, আমাদের প্রতিরোধে এবং তৎকালীন সিআরপিএফের ডিআইজি অলোক রাজের 2008-এর পঞ্চায়েতে বিশেষ ভূমিকার কারণে। তাই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মিলটা এখানেই আছে। বর্ষতা বিরোধী সংগ্রামে পতাকা ছাড়া গ্রামবাসীরা দলমত বর্ণ নির্বিশেষে একজোট হয়ে অত্যাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিল। নন্দীগ্রামে সামনে ছিল লক্ষণ শেঠ আর তার মাথায় হাত ছিল সিপিএমের, আর সন্দেশখালীতে অত্যাচারের কিংপিন হলেন মাফিয়া ডন, মমতার আদরের দুলাল শেখ শাহজাহান। তার মাথায় হাত এই রাজ্যের বিখ্যাত পিসি মাননীয় মমতা ব্যানার্জি। বেরমজুর 2 থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ফলতা এলাকায় পাবেন। এখন সিদ্ধান্ত হচ্ছে, আমি বলেছি যে অ্যারেস্ট দেখাবে না বাইরের রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে, এই পরিকল্পনা হচ্ছে। আজকে রাতে দেখাবে না কালকে দেখাবে, না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে, এই সিদ্ধান্তটা ভাইপো, রাজীব কুমার আর পিসি 3 জন মিলে করছে। এই মুহূর্তে শাহজাহানের বাড়ির সামনে প্রচুর জমায়েত, ওখানকার মানুষদের প্রচুর জমায়েত দেখা যাচ্ছে। শাহজাহানের নামে পোস্টার পড়ছে, তৃণমূলের সৈনিক, এই শব্দটাকে উল্লেখ করে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? এটা তৃণমূল থেকে করানো হচ্ছে। কিভাবে করবেন? শাহজাহানের বেনিফিট যারা পেয়েছেন, কিছু কিছু লোক তো আছে, আর পিছন থেকে এটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে। আপনি দেখেছেন, আমি যেদিন গেছিলাম সেদিন মানুষের স্বতঃস্ফূর্ততা, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি, সেটাকে কাউন্টার করার জন্য আমরা হাড়োয়া, মিনাখা, বসিরহাট, বারাসাত, অন্যান্য জায়গা থেকে সুন্দর করে দামি সমস্ত জামা কাপড় পরিয়ে কিভাবে আর্টিফিশিয়ালি সুজিত বসু আর পার্থ মৌমিক 2 কর্মচারী যেদিন গেছিলেন, করানোর চেষ্টা হয়েছে। মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো, কার্বাইড দিয়ে যেমন আম পাকানো হয় সেরকম। সেগুলো লোক দেখছে, তো হাতে হাতে স্মার্টফোন, কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল পশ্চিমবঙ্গের লোক দেখছে। মমতা ব্যানার্জি এখন বলছেন যে কিছু কিছু মিডিয়া লাগাতার বিজেপিকে দেখায়, মিডিয়াকে দীর্ঘক্ষণ ধরে আক্রমণ দেখা যাচ্ছে। বিধানসভার অভ্যন্তরে মিডিয়াকে প্রায় 15 মিনিট আক্রমণ করেছে। মিডিয়া এখন কি চক্ষু শুরু হয়ে বোঝা যাচ্ছে বিজেপি কাজ করছে। আমাকে আটকে রাখা হয় ইল্লিগালি,
সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে বলে ডিভিশন বেঞ্চের অর্ডার না আসা পর্যন্ত ঢুকতে দেব না। আপনাদের সামনে বলেছেন, আপনারা তো কখনো এটা নিয়ে টকশো করেন না, বলেন না যে একজন আইপিএস অফিসার, একজন ডিএসপি তারা দাঁড়িয়ে থেকে বলছে যে ডিভিশন বেঞ্চে জাজমেন্ট আসা অব্দি আপনাকে ছাড়বো না, আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম, আপনাকে ঢুকতে দেবো না আর ডিভিশন বেঞ্চ কমপ্লিট না হওয়া পর্যন্ত। কি সাহস, কি নৌদ্ধত্য, জুডিশিয়ারিকে পর্যন্ত মানে না, অথচ বৃন্দা করাতের পারমিশন লাগে না। সেই কারণে বিজেপি চক্ষুশূল। মমতা ব্যানার্জি এই বিরোধী দেখেনি, 21-এর পরের যে বিরোধী দেখছে, এই বিরোধিতা মমতা ব্যানার্জি 11 থেকে 21 দেখেনি। তাই বিজেপি কাজ করছে, বিজেপি লড়ছে, বিজেপি আওয়াজ তুলছে, বিজেপি নো সেটিং অপোজিশন, বিজেপি বিমানবাবুর মতো ফিশ ফ্রাই খাওয়া অপোজিশন নয়। সেই কারণে আপনারা বেশি করে দেখাচ্ছেন, ঘটনা চাপবেন কি করে, টিআরপি নেমে যাবে তো। আর মিডিয়াদের মধ্যেও একাংশ মনে করেছেন যা হচ্ছে অন্যায় হচ্ছে। গত 12-13 বছরে আপনাদের বহু লোকের সঙ্গে বিভিন্নভাবে প্রেসার করে করা হয়েছে, এবং নাম করে আমি বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত সজ্জন বাঙালি অভিক সরকার, তাকেও পার্কস্ট্রিটের একটি ঘটনাতে নন বেলেবল কেস করে দেওয়া হয়েছিল, ওনাকে বেল নিতে হয়েছে, সরে থাকতে হয়েছে। ইউটিউবারদের সঙ্গে যা করা হয়েছে, একটা মানব গুহ থেকে, শফিকুল থেকে, সন্ময়দাকে পুরুলিয়া পর্যন্ত তুলে নিয়ে তাকে শারীরিক নির্যাতন, এ অসংখ্য উদাহরণ আছে। এবারে সন্টু পানের সঙ্গে যা হয়েছে, এবিপি আনন্দের ভাইস চেয়ারম্যান সুমনদের সঙ্গে যেভাবে ইল্লিগালি করা হয়েছে, তারপরেও তো অন্য ইউটিউবাররা আছে, আমি সংক্ষেপে সবার নাম বলতে পারলাম না, অন্য চ্যানেলগুলো আছে, কেউ ছাড় পায়নি। এবারে ভয় দেখাচ্ছে, যে মাথা নত হচ্ছে সে গুড বয় বা গুড গার্ল হয়ে যাচ্ছে, যে মাথা নত করছে না তার বিরুদ্ধে বাইরে গিয়ে অ্যাজ লাইক অ্যাজ বার্কিং ডগ বলতে হচ্ছে। আপনারা কাজ চলে যান, কাজ চালিয়ে যান, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। কৌস্তব বাগচি হাত ত্যাগ করলেন এবং জল্পনা বিজেপি থেকে তিনি আসছেন। কংগ্রেস করবে কেন? স্টোভের উপরে কয়লা দিয়ে যদি স্টোভ চালাতে হয়, কংগ্রেসটা কে করতে চায় বলুন? আপনি গতকাল রাজ্যসভা ভোটের রেজাল্ট দেখেছেন, হিমাচল প্রদেশে ক্রস ভোটিং, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে, আমি দেখলাম, আমি পরে মিডিয়াতে দেখলাম। হিমাচল প্রদেশে ক্রস ভোটিং, ইউপিতে আমাদের যা সিট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি সিট, মহারাষ্ট্রতে প্রায় একটা ছাড়া সব সিট। গতকাল ভারতীয় জনতা পার্টি রাজ্যসভাতে কি গেন করেছে দেখুন। কেউ কংগ্রেসটা করতে চাইছে না, এর ক্রেডেন্সিয়াল এবং এর বিশ্বাসযোগ্যতা দুটোই উঠে গেছে। আমি একটু আগে দুপুরবেলা একটা এক্স স্যান্ডেলে সম্মানীয় মল্লিকার্জুন খাড়গেজির একটা ইন্টারভিউ ছেপেছি, দেখবেন সন্দেশখালি নিয়ে কি বলছেন। এই যাদের স্ট্যান্ড, হাফ-হার্টেড স্ট্যান্ড, বলছে অধীর চৌধুরী কি বলছে, সাংবাদিক বলছে জঙ্গল রাজ চলছে, বলছে হ্যাঁ वहाँ तो ये सब चलता ही है, एक इधर में कांग्रेस, उधर में कम्युनिस्ट, बीच में टीएमसी, ये तो चलता ही है। এত ক্যাজুয়াল কংগ্রেস তো স্বাভাবিকভাবে যে কটা ছিটে ফোটা লোকজন আছে তারা থাকতে চাইবে না। আর বাকিটা কি করবে এটা তো কৌস্তব বাগচির ব্যাপার, আমার বিষয় নয়। আর কৌস্তব বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে। ভারতীয় জনতা পার্টির দল রয়েছে, আমি লিডার অব অপোজিশন, পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি, যেহেতু আমি কোর টিমে আছি, আমি ডিসিশন নিতে পারি না। পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে। তবে ওর যে বক্তব্যগুলো কৌস্তবে তাকে আমি ওয়েলকাম করছি। কৌস্তব হচ্ছে আপনার এবং আপনার প্রশংসা, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সন্দেশখালী ইস্যু নিয়ে তারও প্রশংসা করেছেন। না, উনি তো কংগ্রেসের থেকেই অপোজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করছেন, কারণ ওনাদের অপোজিশন লিডার ছিলেন তো 16 থেকে। উনি খুব রেসপেক্টেড লোক, মান্নান সাহেব বলেছেন আমাকে কাজ করতে দিত না, দিল্লি থেকে কাজ করতে দিত না, খুব সম্মানীয় মানুষ। আমি করার চেষ্টা করেছি শুভেন্দু, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তা উনি দেখেছেন, সূর্য ওর ভূমিকা দেখেছেন, উনি পার্থ চ্যাটার্জির ভূমিকা দেখেছেন অপোজিশন লিডার হিসেবে।
সেই জন্য মূল্যায়ন করেছেন। এটা অনেক আগে থেকে 1.5-2 বছর ধরেই বলছেন, ওটা নতুন কিছু নয়। কংগ্রেস বলছে যে বিজেপির হাত শক্ত করছে প্রস্তাব এবং কংগ্রেস নেই পশ্চিমবঙ্গে, কংগ্রেস নেই। নেপাল মাহাতোর যদি এতটুকু উনার সত্যিকারের মানবিকতা থাকে, উনারও কংগ্রেস ছাড়া উচিত। ঝালদা পুরসভা, একটা ছোট্ট পৌরসভা, যেভাবে কাড়িয়ে নিয়েছে ভয় দেখিয়ে, তারপরে এই যে বিরোধী শূন্য রাজনীতি করে সব চাই সব খাই, মমতা ব্যানার্জির উদগ্র খিদা, যারা লড়তে চান তাদের কাছে বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং নেতারা কে এলো গেল বড় কথা নয়, ভোটার জনগণ বিজেপির সঙ্গে আছে। মা বোনেরা সন্দেশখালি দেখে ঐক্যবদ্ধ, 1 লক্ষ টাকা করে পরিবার পিছু দিলেও কোনো মহিলা এবারে ওই তোলামূল চোরামূলকে ভোট দেবে না। চলুন আমাদের शुभेंदु दा हाईकोर्ट ने आज बोला है शेख शाहजहां के लिए कि उसे ईडी, सीबीआई या फिर स्टेट पुलिस कोई भी उसको अरेस्ट कर सकती है। আই ওয়েলকাম দিস জাজমেন্ট। কালকে নির্মলা সীতারামন যেটা বলছেন, যেটা আপনারা বারবার বলেছেন, একজনকে শেষ করতে দিন। ये संदेश खाली में आज ये कुछ महिलाओं को जमीनें वापस की जा रही हैं, तो वो महिलाएं कह रही हैं कि जमीनें मिल तो रही हैं, बड़ी मुश्किल से मिली है, लेकिन अब वो इस लायक नहीं कि वो वहाँ पे काम कर सके। दूसरा, शाहजहां इतने दिन से फरार है, संदेश खाली हिंसा की आग में झुलस रहा है, गिरफ्तार क्यों नहीं हो पा रहा है? क्या मजबूरी है? ये सही बात है, शाहजहां को शेल्टर दे के रखा है ममता पुलिस, लेकिन शेल्टर खत्म हो गया है। मैं जो ट्वीट किया एक सैंडल में डाला ना, वो विथ रिस्पॉन्सिबिलिटी में डाला, उसको ये लोग अपने कब्जा में रखेंगी और वहां से मोबाइल फोन से वो एरिया कंट्रोल करेगी। इसलिए शाहजहां को एरिया से उठा लिया और वहां टीएमसी पोस्टर लगा रहा है शाहजहां के फेवर में। ये एकमात्र सॉल्यूशन है, यहाँ का पुलिस का खिलाफ एक्शन होना चाहिए। बंगाल में पुलिस सीआरपीसी आईपीसी के अंदर, कॉन्स्टिट्यूशन के अंदर सत्यमेव जयते जो उसका है, उसके अंदर जो काम करना चाहिए वो काम नहीं कर रहा है। और ममता बनर्जी को जितना टाइम तक बंगाल का जनता सब मिलके एक चीफ मिनिस्टर नहीं बनाएंगे, तब तक ये अत्याचार चलते रहेगी और भाजपा भी लड़ते रहेगी। বলে দিয়েছে বলবে একটু যদি বলে ঘরের ছেলে ঘরে এসছে, কি আছে, তো জয়নিং নয়। বলো তো, বেশি বলো তো, কোশ্চেন নেবে না, বলো কোশ্চেন নেবে না। কালকে ওইখানে যাবো, এই সরে যাও, সরে যাও। আমি নিউ টাউন দিয়ে চলে আসছি, আমি সায়েন্স বন্ধু বলছি আপনি জয়েন করলে মানে Join করে। খারাপসি এলো, এবং এটা কি এ দেখে মানে সন্দেশখালী যে ঘটনা ঘটছে সেটা দেখে কি আপনি দুঃখ প্রকাশ করছেন বা গেছিলেন কেন? দেখুন, শুধু সন্দেশখালী নয়, আপনারা জানেন যে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত বিধানসভা বাংলাদেশ সীমানা সংলগ্ন, সেখানে আমি ভারতীয় জনতা পার্টির হয়েই লড়াই করেছিলাম এবং সেই দলের বিধায়ক ছিলাম এবং আছে। পরবর্তীতে বিভিন্ন চাপ, যেটা দাদা বললেন, আমি দাদাকে সবই বলেছি, শেয়ার করছি, এবং এতটা অঞ্চলে সবাই জানে। সেদিন বাধ্য করেছিল ঠিকই, কিন্তু শরীরটাই গেছিল, মনটা যায়নি। কারণ আমি সহ আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক। এই অল্প সময়ের মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে, আমি যদি বিধানসভা থেকে শুরু করি, আপনারা জানেন যে 6 মাস আগে, আমি নাম বলছি না যেহেতু মাইনর, একটা মৃত্যুকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করেছিল, এবং আমরা সেই মৃত্যুটাকে খুব দুঃখের সহিত নিয়েছিলাম, কারণ ওটা রাজবংশী সমাজের ছিলেন। সেই মৃত্যুটাকে কেন্দ্র করে জনমানসে যে তৃণমূলের প্রতি একটা ঘৃণা জন্মেছিল, সেটাকে মেকআপ করবার জন্য যেভাবে পুলিশ ডেপুটেশন দিতে যাওয়া রাজবংশী যুবক যুবতীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে, ফায়ারিং থেকে শুরু করে
জলকামান থেকে শুরু করে এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে রাজবংশী পরিবারগুলোকে ছন্নছাড়া করেছিল সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন দেখতে হয়েছিল। সেই কষ্ট দুঃখ আমাকে যেমন ভুলতে দেয় না, ঠিক তেমনি আজকে সন্দেশখালী মানুষ টিভি দেখছে, খুলছে সন্দেশখালী। আমার মনে হয় শুধু আমি নয়, বাংলার সর্বস্তরের মানুষের ডিসিশন নেওয়া উচিত, এগিয়ে আসা উচিত, সন্দেশখালীর প্রতিবাদ করা উচিত, এই সরকারটাকে নির্মূল করা উচিত, যাতে আগামী দিন বাংলার মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন। 2 মিনিটের বেশি, চলো। রবিদা